আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্টফুল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। চতুর্থ শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষা বা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026 এর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর আজকে আমরা দেখব। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে প্রশ্ন কিভাবে আসবে এবং উত্তর কিভাবে লিখতে হবে সেই সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। দ্বিতীয় সাময়িকে পৃষ্ঠা 44 থেকে 78 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। অবশ্যই তার মধ্য থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে সকল নমুনা প্রশ্ন উত্তর সহ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনবক্স এবং কমেন্টে পাওয়া অনেক অনুরোধের সম্মান জানাতেই অবশেষে শুরু হচ্ছে আমাদের প্রথম অনলাইন গাইডিং ব্যাচ। ইউটিউব ভিডিওতে শেখা যায় ঠিকই, কিন্তু সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকে না। তাই আপনাদের বাচ্চাদের ছোট ছোট সব সমস্যার সমাধান আর জিজ্ঞাসার উত্তর দিতেই লাইভ ক্লাসের এই উদ্যোগ। রেজিস্ট্রেশন লিঙ্ক প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। লিঙ্কে গিয়ে ফর্ম পূরণ করে নিতে পারেন। তারপরে আমরাই যোগাযোগ করব। তাহলে আজকে আমরা দেখব চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ে সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 70, অর্থাৎ 70 নম্বরের পরীক্ষা হবে। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এক দাগে আসবে কবি ও কবিতার নাম সহ কাজলা দিদি কবিতার প্রথম 8টি চরণ লিখো। এর জন্য থাকছে 5 নম্বর। অবশ্যই দ্বিতীয় প্রান্তিকের যে সিলেবাস অর্থাৎ 44 থেকে 78 পৃষ্ঠার মধ্যে থেকে যে কবিতাগুলো আছে তার মধ্যে থেকে একটি কবিতা আসবে। আমি সেখান থেকে কাজলা দিদি কবিতাটি দিয়েছি। উত্তর কিভাবে লিখবে দেখো, 1 নং প্রশ্নের উত্তর লিখে কবিতাটি এভাবে লিখে দিবে যে কবিতা আসবে আর কি। কাজলা দিদি যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই, পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই চলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার কোলের কাছের কাজলা দিদি কই, সেদিন হতে দিদিকে আর কেনই না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। এভাবে যেখানে কমা হবে, ফুল স্টপ, দাড়ি হবে, সেটা সঠিকভাবে প্রশ্নবোধক চিহ্ন সেটা বসাতে হবে। এর জন্য কিন্তু নম্বর কাটা যেতে পারে। এর জন্য সুন্দর করে লিখবে যাতে বানান ভুল না যায় এবং দাড়ি কমা বসাবে। 2 দাগে আসবে সংক্ষিপ্ত উত্তর লিখো। 60টির মধ্যে 5টি অর্থাৎ 60টি প্রশ্ন আসবে, তার মধ্যে থেকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটিতে 2 নম্বর করে, 5টির জন্য থাকবে 10 নম্বর। ক, বকের শাড়ি কেন বাঁশবাগানে লুকিয়েছে। তাহলে আমরা উত্তর কিভাবে লিখবো দেখো, 2 নং প্রশ্নের উত্তর ক, আকাশে ঝড় বৃষ্টির ঘনঘটা দেখে এবং কালবৈশাখী মেঘের ভয়ে ভয়ার্থ বকের শাড়ি বাঁশবাগানে লুকিয়েছে। খ, বিহার কি। উত্তর, প্রাচীনকালে বৌদ্ধ ভিক্ষুকদের বসবাস, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন এবং জ্ঞান ও বিদ্যা চর্চার প্রধান কেন্দ্র বা আবাসনকে বিহার বলা হতো। গ, শিয়ালিনী গর্তে ছানাগুলোকে রাখতে ভয় পেল কেন। উত্তর, শিয়ালিনী গর্তে ছানাগুলোকে রাখতে ভয় পেয়েছিল কারণ গর্তের কাছাকাছি একটি হিংস্র বাঘের আনাগোনা ছিল। বাঘটি যদি ছানাগুলোর সন্ধান পেয়ে যায় তবে সেগুলোকে খেয়ে ফেলবে, এই ভয়ে শিয়ালিনী অস্থির ছিল। ঘ, ময়নামতি জাদুঘরের প্রাচীনকালে কি কি নিদর্শন রাখা আছে। উত্তর, ময়নামতি জাদুঘরে প্রাচীনকালের সোনা ও রূপার মুদ্রা, পোড়ামাটির ফলক বা টেরাকোটা, পাথরের মূর্তি, ব্রোঞ্জের তৈরি জিনিসপত্র, প্রাচীন ধাতব তৈজসপত্র এবং নানা ঐতিহাসিক পুরাকীর্তি রাখা আছে। ও, কাজলা দিদি কোথায় গেছেন। খুকি কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে। উত্তর, কাজলা দিদি চিরতরে হারিয়ে গেছে অর্থাৎ মৃত্যুবরণ করেছেন যখন বাঁশবাগানের মাথার উপর চাঁদ ওঠে, পুকুর ধারে লেবু গাছের তলায় থোকা থোকা জোনাকি পোকা জ্বলে আর ফুলের মিষ্টি সুবাসে খুকির ঘুম আসে না, তখন তার কাজলা দিদির কথা সবচেয়ে বেশি মনে পড়ে। চ, অমল কেন বইওয়ালা হতে চায়। উত্তর, অমল ঘরের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে মুক্ত বাতাসে ঘুরে বেড়ানোর জন্য বইওয়ালা হতে চায়। বইওয়ালা হলে সে তার কাঁধে বইয়ের ঝুলি নিয়ে গ্রামে গ্রামে ও দূর দূরান্তে ঘুরে বেড়াতে পারবে এবং মনের আনন্দে সবাইকে বই পড়ে শোনাতে পারবে। ছ,
হাজী মহসিনকে কেন দানবীর বলা হয়? উত্তর, হাজী মোহাম্মদ মহসিন তার বিশাল সম্পত্তি নিজের ভোগবিলাসের জন্য ব্যয় না করে এতিম, দুঃখী, গরিব মানুষের সেবায় এবং শিক্ষার প্রসারে বিলিয়ে দিয়েছেন। তার এই মহৎ ও অকাতর দানশীলতার জন্য তাকে দানবীর বলা হয়। আমি এখানে 7টি প্রশ্নের উত্তরই করে দিয়েছি, তোমাদের যেকোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। 3 দাগে আসবে রচনামূলক প্রশ্নের উত্তর দাও, 4টির মধ্য থেকে 3টি, অর্থাৎ 4টি থাকবে, তার মধ্যে 3টির উত্তর করতে হবে। প্রতিটিতে 5 নম্বর করে, 3টির জন্য থাকবে 15 নম্বর। ক, এসো আমার সাথে এবং ওই দেখা যায় নদী লাইন দুইটির সাথে মিলিয়ে পাঠ্য বইয়ের নিয়ম অনুসারে পরের লাইনগুলো রচনা করো। 3 নং প্রশ্নের উত্তর। ক, উত্তর প্রথম অংশ, এসো আমার সাথে হাত রেখে ওই হাতে ঘুরে আসি গায়ে বটের শীতল ছায়। দ্বিতীয় অংশ, ওই দেখা যায় নদী যেথায় পানি নিরবধি নৌকা চলে ভেসে সোনার আমার দেশে। খ, শালবন বিহারের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর, কুমিল্লা শহর থেকে প্রায় 8 কিলোমিটার পশ্চিমে লালমাই ও ময়নামতি পাহাড়ের মাঝামাঝি কোটবাড়িতে অবস্থিত একটি অতি প্রাচীন ঐতিহাসিক স্থান হলো শালবন বিহার। নিচে এর সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। 1. প্রতিষ্ঠা। 8ম শতকের দেব বংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বিহারটি নির্মাণ করেন। 2. নামকরণ। প্রাচীনকালে এই বিহারের চারপাশ জুড়ে শাল গাছের গভীর বন ছিল বলে এর নাম দেওয়া হয় শালবন বিহার। 3. গঠন। বিহারটি দেখতে বর্গাকৃতির। এর চারদিকের দেয়াল বেশ চওড়া এবং চারপাশ জুড়ে বৌদ্ধ ভিক্ষুদের থাকার জন্য 115টি কক্ষ বা কোঠরি রয়েছে। কক্ষগুলোর সামনে টানা বারান্দা এবং মাঝখানে একটি বড় প্রধান মন্দির রয়েছে। 4. আবিষ্কৃত নিদর্শন। প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে এখানে প্রাচীন সোনা রূপার মুদ্রা, তাম্রশাসন, পোড়ামাটির ফলক বা টেরাকোটা ও নানা মূল্যবান প্রত্নসম্পদ পাওয়া যায়। গ, বাঘ খেকো শিয়ালের ছানা গল্পে শিয়ালের বুদ্ধি বেশি কিভাবে বোঝা যায়? উত্তর, বাঘ খেকো শিয়ালের ছানা গল্পে শিয়ালের উপস্থিত বুদ্ধি ও চাতুর্যের মাধ্যমে প্রমাণিত হয় যে শিয়ালের বুদ্ধি বাঘের চেয়ে অনেক বেশি। বাঘ যখন শিয়াল এবং শিয়ালিনীর গর্তের কাছাকাছি চলে আসে তখন তারা ভয় না পেয়ে একটি চতুর পরিকল্পনা করে। শিয়াল গর্তের ভেতর থেকে গম্ভীর গলায় তার ছানাগুলোকে মারধর করার অভিনয় করে জোরে জোরে বলতে থাকে, কাঁদিস নে বাছারা, তোদের জন্য আজ বাঘের তাজা মাংস নিয়ে আসছি। বাঘ বাইরে থেকে এই কথা শুনে অত্যন্ত ভয় পেয়ে যায়। সে মনে করে গর্তের ভেতরে কোনো অতি প্রাকৃতিক ও ভয়ঙ্কর বাঘ খেকো জন্তু রয়েছে যে বাঘ শিকার করে খায়। ফলে বাঘ ভয়ে নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। এভাবেই কোনো শারীরিক শক্তির প্রয়োগ না করে কেবল উপস্থিত বুদ্ধির জোরে শিয়াল একটি হিংস্র বাঘকে পরাস্ত করে। ঘ, হাজী মোহাম্মদ মহসিন চোরটিকে ধরে ফেলে কেন পুলিশে দিলেন না? চোরের প্রতি তার আচরণ কেমন ছিল? উত্তর, দানবীর হাজী মোহাম্মদ মহসিন ছিলেন অত্যন্ত দয়ালু ও মহৎ হৃদয়ের মানুষ। একদিন রাতে তার ঘরে এক চোর চুরি করতে ঢুকলে তিনি হাতে নাতে ধরে ফেলেন, কিন্তু চোরটিকে তিনি পুলিশে না দিয়ে তার দুঃখের কথা শোনেন। চোরটি জানায় যে চরম অভাব ও তীব্র ক্ষুধার তাড়নায় নিরুপায় হয়ে সে চুরি করতে এসেছে। চোরটির মুখের এই করুণ কাহিনী শুনে মহসিন দয়ালুর মন কেঁদে ওঠে। তিনি বুঝতে পারলেন যে চোরটি শাস্তি দেওয়ার চেয়ে তার অভাব দূর করা বেশি প্রয়োজন। চোরের প্রতি তার আচরণ ছিল অত্যন্ত স্নেহপূর্ণ ও ক্ষমাশীল। তিনি চোরটির প্রতি কোনো রাগ প্রকাশ করেননি, বরং তাকে আদর করে শান্ত করেন আর তার পরিবারের খাবারের ব্যবস্থা করে দেন এবং তাকে কিছু টাকা দিয়ে বলেন সে যেন কখনো চুরি না করে ভালো পথে চলে। 4 দাগে আসবে শব্দ অর্থ লিখো, যে কোনো 5টি, এর জন্য থাকবে 5 নম্বর। 4 নং প্রশ্নের উত্তর। এখানে দেখো যে কটা শব্দ অর্থ দিয়েছি সবগুলোর উত্তরই আমি করে দিয়েছি, তোমরা যে কোনো 5টি করবে। আধার, অন্ধকার, টেরাকোটা, পোড়ামাটির তৈরি শিল্পকর্ম বা নকশা, পুরাকীর্তি, প্রাচীনকালের ঐতিহাসিক নিদর্শন ও প্রাচীন কীর্তি, থমকে দাঁড়ানো, হঠাৎ করে থেমে যাওয়া বা থমকে যাওয়া, জোনাই, জোনাকি পোকা, কৃতজ্ঞ, যে উপকারীর উপকার স্বীকার করে, উদাসীন বা ব্যাকুল। 5 দাগে আসবে নিচের শব্দগুলো দিয়ে নতুন বাক্য তৈরি করো, যে কোনো 5টি, এর জন্য থাকবে 5 নম্বর। অথবা
উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এর জন্য থাকবে 5 নম্বর। 5 দাগে কি আসতে পারে? হয় বাক্য তৈরি আসবে, না হয় শূন্যস্থান পূরণ আসবে। তাহলে 5 নং প্রশ্নের উত্তর আমরা কি লিখবো? কাশবন দিয়ে বাক্য লিখবো। শরৎকালে নদীর তীরে চমৎকার কাশবন দেখা যায়। আড়াল, মেঘের আড়ালে সূর্য লুকিয়ে গেছে। সভ্যতা, ময়নামতি আমাদের প্রাচীন সভ্যতার এক অনন্য নিদর্শন। বিচ্ছিরি গলা, কাকের বিচ্ছিরি গলার ডাক কেউ পছন্দ করে না। দেখভাল, বাবা মা আমাদের সবসময় খুব যত্ন সহকারে দেখভাল করেন। শূন্যস্থান পূরণ, এখানে অথবা আর কি, যদি বাক্য আসে বাক্য তৈরি আসে বাক্য তৈরি করবে, আর শূন্যস্থান পূরণ আসলে শূন্যস্থান পূরণ করবে। মাটি কাটার সময় শ্রমিকদের কোদালে উঠে এলো ড্যাশ, এখানে হবে পুরাকীর্তি। ড্যাশ এলাকায় কুমিল্লা ময়নামতি অবস্থিত। লালমাই। গ, আজ শেয়ালের ড্যাশ, আর শেয়ালের বিয়ে। বনের পশুরা গান গাইবে, এখানে হবে গান। হাজী মোহাম্মদ মহসিন একজন ড্যাশ মানুষ, এখানে হবে দয়ালু মানুষ। 6 দাগে আসবে বিপরীত শব্দ লিখো 7টির মধ্য থেকে 5টি, অর্থাৎ 7টি থাকবে, তার মধ্যে থেকে 5টি উত্তর করবে। এর জন্য থাকবে 5 নম্বর। 6 নং প্রশ্নের উত্তর, দিন, রাত, নতুন, পুরনো বা পুরাতন, যেটাই লিখবা হবে আর কি। উপর, নিচ, ব্যয়, আয়, জয়, পরাজয়, কম, বেশি, ধনী, দরিদ্র অথবা গরিব। দরিদ্রও লিখতে পারো, গরিবও লিখতে পারো। 7 দাগে নিচের অনুচ্ছেদটির উপযুক্ত বিরাম চিহ্ন বসাও। 7 দাগে বিরাম চিহ্ন আসবে অথবা এক কথায় প্রকাশ আসবে। তাহলে আমরা বিরাম চিহ্ন বসাই। দেখো 7 নং প্রশ্নের উত্তর, বিরাম চিহ্ন। কিচিরমিচির ডাক শুনে ঘুম ভেঙে যায় বকুলের, এখানে হবে দাড়ি। ওর ভাই পলাশও ওখানে ঘুমাচ্ছে, এখানে আরেকটা দাড়ি। বকুল পলাশকে ডাক দেয়, কমা, বলে, এখানে আরেকটা কমা, তারপর ইনভার্টেড কমা দিয়ে, তাড়াতাড়ি ওঠো, কমা, ফুল তুলতে যেতে হবে শহীদ মিনারে। ফুল, পলাশ উঠে পড়ে, বকুল বলে, ফুলের ডালিটি কোথায়? প্রশ্নবোধক চিহ্ন। পলাশ বলে, কমা, ইনভার্টেড কমা, আমি তো ওটা তোমার টেবিলের উপর রেখেছিলাম, এখানে দাঁড়ি। মা বললেন, কমা, ওটা আমি বাইরে এনে রেখেছি। অথবা এক কথায় প্রকাশ আসলে কিভাবে লিখবে? উপকারীর উপকার স্বীকার করে যে, হবে কৃতজ্ঞ। যেখানে সবার দেখার জন্য মূল্যবান প্রাচীন নিদর্শন রাখা হয়, হবে জাদুঘর। নকশা করা পোড়ামাটির ফলক, টেরাকোটা। উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়। বৌদ্ধদের শিক্ষা ও ধর্মচর্চার কেন্দ্র, বিহার। 8 দাগ, যুক্তবর্ণ ভেঙে একটি করে শব্দ তৈরি করো এবং তা দিয়ে বাক্য লিখো। এখানেও 7টির মধ্যে থেকে 5টি, এর জন্য থাকবে 5 নম্বর। হয় ন, হ যোগ ন, শব্দ হচ্ছে, একটা শব্দ তৈরি করবে, চিহ্ন, তারপরে বাক্য লিখবে। খাতায় তোমার নামটি চিহ্ন দিয়ে রাখো। 9 দ, দন্ত ন যোগ দ, আনন্দ। ঈদে আমরা সবাই খুব আনন্দ করি। 6 ত, দন্ত স যোগ ত, ব্যস্ত। বাবা অফিসের কাজে খুব ব্যস্ত আছেন। 6 চ, তাহলে বলবো স যোগ চ, নিশ্চয়ই, আমি নিশ্চয়ই আগামীকাল তোমাদের বাড়ি যাব। 'ময় প, ম যোগ প, সম্পদ। স্বাস্থ্যই মানুষের পরম সম্পদ। 'লয় ল, ল যোগ ল, উল্লাস। খেলায় জয়লাভ করার পর আমরা আনন্দে উল্লাস করলাম। 'কয় ত, ক যোগ ত, রক্ত। আমাদের জাতীয় পতাকা শহীদদের রক্তে রাঙানো। 9 দাগে আসবে বৃষ্টির ছড়া কবিতার মূল ভাব লিখো অথবা ফর্ম পূরণ। 9 দাগে কি আসবে? যে কোনো একটি কবিতার দ্বিতীয় প্রান্তিকের সিলেবাসে যে কবিতা আছে তার মধ্যে থেকে যে কোনো একটি কবিতার মূল ভাব অথবা ফর্ম পূরণ। তাহলে মূল ভাব কিভাবে আমরা লিখবো? 9 নং প্রশ্নের উত্তর, মূল ভাব, এটা বৃষ্টির ছড়া কবিতার মূল ভাব। বৃষ্টির ছড়া কবিতায় বৃষ্টির অপরূপ রূপ এবং বর্ষার দিনের প্রকৃতির আনন্দ ছবি ফুটিয়ে তোলা হয়েছে। আকাশের মেঘের ঘনঘটা আর মেঘের ডাকের সাথে টাপুর টুপুর বৃষ্টি পড়ার শব্দ চারপাশের পরিবেশকে মুখরিত করে তোলে। বৃষ্টির ছোঁয়ায় নদী-নালা সতেজ হয়ে ওঠে এবং বনের গাছপালা নতুন প্রাণ ফিরে পায়। বৃষ্টির ঠান্ডা বাতাসে ও জলধারায় মানুষের মন যেন জুড়িয়ে যায়। তেমনি ছোট ছোট ছেলে-মেয়েদের মনেও আনন্দের হিল্লোল বয়ে যায়। কদম ফুলের সুবাস আর বৃষ্টির ধারা এই বাংলাকে অপরূপ সাজে সাজিয়ে তোলে। সংক্ষেপে, বৃষ্টি কিভাবে বাংলার প্রকৃতি ও মানুষের জীবনকে সতেজ ও আনন্দময় করে তোলে, তাই এই কবিতার মূল ভাব অথবা
ফর্ম পূরণ। কি বলছে? আপনার বিদ্যালয়ের আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একটি ফর্ম পূরণ করো। তাহলে স্কুলের নাম দিয়ে আন্তঃপ্রাথমিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা 2026 অংশগ্রহণের ফর্ম। শিক্ষার্থীর নাম এখানে যার যার নিজের নাম লিখবে। বিদ্যালয়ের নাম এখানে বিদ্যালয়ের নাম লিখবে। শ্রেণী চতুর্থ। রোল নং এখানে তোমাদের নিজের রোল লিখবে। জন্ম তারিখ তোমাদের নিজের জন্মসাল যেটা সেটা লিখবে তারিখ সহ। যে বিষয়ে অংশগ্রহণ করতে ইচ্ছুক আমি দিয়েছি 100 মিটার দৌড় চিত্রাঙ্কন। বর্তমান ঠিকানা কোটবাড়ি কুমিল্লা। তারপরে শিক্ষার্থীর স্বাক্ষর, প্রধান শিক্ষকের স্বাক্ষর ও সিল। আমি যেইভাবে ফর্মটা এঁকেছি এইভাবে তোমাদের এঁকে লিখতে হবে। 10 দাগে আসবে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা লিখো। এর জন্য থাকবে 10 নম্বর। এখানে আমি সব কয়টি বিষয়ের রচনায় লিখে দিয়েছি দেখো। ক, আমাদের গ্রাম। আমাদের গ্রাম। ভূমিকা, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাই কেহ পর। কবি গোলাম মোস্তফার এই বিখ্যাত লাইনের মতো সুন্দর ও ছায়া ঢাকা আমাদের গ্রামটি। আমাদের গ্রামের নাম সোনালীডাঙ্গা। এটি একটি আদর্শ ও অতি সুন্দর গ্রাম। অবস্থান ও চারপাশ, আমাদের গ্রামটি নদীমাতৃক বাংলাদেশের একটি শান্ত ও মনোরম এলাকায় অবস্থিত। গ্রামের পাশ দিয়ে একটি ছোট নদী এঁকে বেঁকে বয়ে গেছে। নদীর দুই ধারে কাশবন এবং মাঠ জুড়ে ফসলের সবুজ ঢেউ আমাদের গ্রামের রূপকে আরো বাড়িয়ে দিয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য, আমাদের গ্রামে রয়েছে সারি সারি আম, জাম, কাঁঠাল, লিচু, নারকেল ও সুপারি গাছ। সকালে পাখির মিষ্টি কিচিরমিচির ডাকে আমাদের ঘুম ভাঙে। নীল আকাশে সাদা মেঘের ভেলা আর সবুজ মাঠের বুক চিরে বয়ে যায় ঠান্ডা হাওয়া আমাদের মনকে করে সতেজ। পেশাজীবী ও মানুষজন, আমাদের গ্রামে নানা পেশার মানুষ বাস করে, যেমন কৃষক, জেলে, তাঁতি, কামার, কুমার। তারা সবাই অত্যন্ত কঠোর পরিশ্রমী। গ্রামের মানুষ অত্যন্ত দয়ালু ও অতিথি পরায়ণ। এখানে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করে। হাট বাজার ও প্রতিষ্ঠান, আমাদের গ্রামের একটি বিদ্যালয় আছে, একটি উচ্চ বিদ্যালয়, একটি মসজিদ, একটি মন্দির এবং একটি বড় খেলার মাঠ রয়েছে। গ্রামের এক কোণে একটি ছোট বাজার বসে, সেখানে প্রতিদিন মানুষ তাজা শাকসবজি ও মাছ কেনাবেচা করে। উপসংহার, আমাদের গ্রামটি শহরের কোলাহল ও দূষণ থেকে সম্পূর্ণ মুক্ত। শান্ত, সবুজ ও নির্মল পরিবেশের এই গ্রামটিকে আমি খুব ভালোবাসি। আমাদের গ্রামটি আমার কাছে স্বর্গের মতোই সুন্দর। তারপরে দানবীর হাজী মোহাম্মদ মহসিন। ভূমিকা, ভারতীয় উপমহাদেশে যে কজন মহৎ ও দানশীল মানুষ জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে হাজী মোহাম্মদ মহসিন অন্যতম ছিলেন। তিনি তার অসীম উদারতা, দয়া ও অতুলনীয় দানশীলতার জন্য সারা বিশ্বের কাছে দানবীর হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন। জন্ম, বংশ পরিচয়, হাজী মোহাম্মদ মহসিন 1732 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার এক সম্ভ্রান্ত ও ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাজী ফয়জুল্লাহ এবং মায়ের নাম জয়নব খানম। শৈশব থেকেই তিনি অত্যন্ত নম্র, ভদ্র ও ধার্মিক প্রকৃতির ছিলেন। শিক্ষা ও ভ্রমণ, তিনি গৃহশিক্ষকের কাছে আরবি, ফার্সি ও ইসলামিয়াত বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেন। শিক্ষাজীবন শেষ করে তিনি জ্ঞান অর্জনের জন্য মক্কা, মদিনা, কুফা, কারবালা সহ বিভিন্ন দেশে ও ঐতিহাসিক স্থান ভ্রমণ করেন। তিনি অত্যন্ত ভক্তি সহকারে হজ পালন করেছিলেন বলে তাকে হাজী বলা হতো। দানশীল ও মহানুভবতা, সততা ও মানবপ্রেম ছিল তার চরিত্রের ভূষণ। তার বোন মন্নুজানের মৃত্যুর পর তিনি এক বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হন, কিন্তু এই বিপুল সম্পদ তিনি নিজের ভোগবিলাসের জন্য একটুও ব্যবহার করেননি। তিনি তার সমস্ত সম্পত্তি জনকল্যাণ একটি ট্রাস্টের মাধ্যমে দান করে দেন। তার এই ট্রাস্টের টাকা দিয়ে অসংখ্য স্কুল, কলেজ, এতিমখানা ও হাসপাতাল গড়ে তোলা হয়। মহৎ হৃদয়ের পরিচয়, একবার তার ঘরে এক চোর চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ে। চোরটি জানায় যে সে তীব্র ক্ষুধা ও অভাবের তাড়নায় চুরি করতে বাধ্য হয়েছে। চোরের এই করুণ কাহিনী শুনে মহসিনের মন দয়ায় গলে যায়। তিনি চোরটিকে পুলিশে না দিয়ে তাকে ক্ষমা করে দেন এবং তাকে কিছু টাকা দিয়ে বলেন যেন সে আর কখনো চুরি না করে ভালো পথে চলে। মৃত্যু, এই মহান সমাজসেবক ও দানবীর 1812 সালে 29 নভেম্বর হুগলিতে মৃত্যুবরণ করেন। উপসংহার,
দানবীর হাজী মোহাম্মদ মহসিন আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার সৎ কর্ম ও মহৎ দান তাকে মানুষের হৃদয়ে অমর করে রেখেছেন। যুগের পর যুগ ধরে তিনি দানশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন। বর্ষাকাল ভূমিকা বাদল বাদল দিনের প্রথম কদম ফুল করেছে দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের মতোই বর্ষা আসে আমাদের মনে আনন্দের জোয়ার নিয়ে। গ্রীষ্মের তীব্র দাবদাহ ও প্রচণ্ড গরমের পর বর্ষাকাল আমাদের মাঝে পরম স্বস্তি ও শীতলতা নিয়ে হাজির হয়। এটি বাংলাদেশের দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঋতু। সময়কাল বাংলা পঞ্জিকা অনুযায়ী আষাঢ় ও শ্রাবণ ২ মাস মিলে বর্ষাকাল, তবে আমাদের দেশে আশ্বিন মাস পর্যন্ত কম বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। প্রাকৃতিক রূপ বর্ষাকালে আকাশের রূপ মুহূর্তে মুহূর্তে বদলায়। আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা দেখা যায়। দিন রাত ধরে ঝুমঝুম বা টাপুর টুপুর বৃষ্টি পড়ে। কখনো কখনো মেঘের তীব্র ডাক ও বিজলি চমকায়। নদী নালা খাল বিল পুকুরের পানিতে থই থই করে। এই ঋতুতে ডালপালা জুড়ে ফোটে কদম, কেয়া, জুথি ও গন্ধরাজ ফুল। চারপাশের গাছপালা ধুয়ে মুছে একদম সবুজ ও সতেজ হয়ে ওঠে। ব্যাঙেরা মনের সুখে ঘ্যাঙর ঘ্যাঙর করে ডাকতে থাকে। সুফল বা উপকারিতা বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, আর আমাদের কৃষি অনেকটাই বর্ষার পানির উপর নির্ভরশীল। বর্ষার পানি পেয়ে কৃষকেরা আনন্দের সাথে ধান কাটে, পাট ও নানা রকম সবজি চাষ করেন। বৃষ্টির পানি মাটিকে নরম ও উর্বর করে তোলে। এছাড়া বর্ষাকালে নদীতে প্রচুর ইলিশ সহ হরেক রকমের দেশি মাছ পাওয়া যায়। নদীপথে যাতায়াত ও পণ্য পরিবহন করা এই সময় অনেক সহজ হয়। কুফল বা উপকারিতা বর্ষার যেমন ভালো দিক আছে, তেমন কিছু অসুবিধাও ঘটে। অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক সময় দেশে বন্যা দেখা যায়। বন্যার ফলে মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলের মাঠ ডুবে যায়। রাস্তাঘাট কাদা হয়ে যাওয়ার সাধারণ মানুষের চলাচল খুবই কষ্ট হয়। বিশেষ করে গরিব ও দিনমজুর মানুষেরা কাজে যেতে পারে না, ফলে তাদের খুব কষ্টে দিন কাটাতে হয়। এছাড়া এই সময় ম্যালেরিয়া, ডেঙ্গু ও ডায়রিয়ার মতো রোগের প্রকোপ বেড়ে যায়। উপসংহার কিছু অসুবিধা থাকলেও বর্ষাকাল আমাদের দেশের জন্য একটি বড় আশীর্বাদ। বর্ষার জলধারা ছাড়া আমাদের দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা হতে পারত না। তাই বর্ষাকাল যেমন প্রকৃতির তৃষ্ণা মেটায়, তেমনি মানুষের মনকেও সতেজ ও সুন্দর করে তোলে। তারপরে আমরা দেখব ময়নামতির পুরাকীর্তি ভূমিকা বাংলাদেশের একটি প্রাচীন ও সমৃদ্ধ ইতিহাস আছে। এদেশের মাটির নিচে লুকিয়ে থাকা বহু প্রাচীন সভ্যতার প্রাচীন কীর্তি ও নিদর্শন আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে কুমিল্লার ময়নামতির পুরাকীর্তি অত্যন্ত প্রাচীন ও বিশ্ববিখ্যাত। এই পুরাকীর্তিগুলো আমাদের প্রাচীন গৌরবময় সংস্কৃতির পরিচয় বহন করে। অবস্থান কুমিল্লা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে, লালমাই পাহাড় থেকে ময়নামতি পাহাড় পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে ঐতিহাসিক পুরাকীর্তিগুলো অবস্থিত। প্রাচীনকালে সমতট রাজ্যের রাজধানী ছিল এই অঞ্চলে। প্রধান প্রধান পুরাকীর্তি ময়নামতি খনন কাজের মাধ্যমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন পাওয়া গেছে, যেমন ১. শালবন বিহার, এটি ময়নামতির সবচেয়ে জনপ্রিয় পুরাকীর্তি। অষ্টম শতকে রাজা শ্রী ভবদেব এটি নির্মাণ করেন। এটি ছিল বৌদ্ধ ভিক্ষুদের শিক্ষা ও ধর্ম প্রচারের প্রধান কেন্দ্র। বর্গাকার এই বিহারটিতে ১১৫টি কক্ষ এবং মাঝখানে একটি বড় মন্দির রয়েছে। ২. কুটিলা মুড়া, এটি ময়নামতির অন্যতম প্রাচীন একটি স্থান। এখানে ৩টি বৌদ্ধ স্তূপ রয়েছে, যা বৌদ্ধ ধর্মের মূল ৩টি নীতি, বুদ্ধ ধর্ম ও সংঘের প্রতীক। আনন্দ বিহার, রাজা আনন্দদেব কর্তৃক নির্মিত এই বিহারটি ময়নামতি অঞ্চলের সবচেয়ে বড় বৌদ্ধ বিহার। ৪. ময়নামতি জাদুঘর, পুরাকীর্তিগুলোর পাশেই একটি সুন্দর জাদুঘর গড়ে তোলা হয়েছে। খনন কাজের সময় মাটির নিচে পাওয়া প্রাচীন সোনা ও রূপার মুদ্রা, ব্রোঞ্জের মূর্তি, পোড়ামাটির ফলক বা টেরাকোটা, প্রাচীন পাত্র, তাম্রশাসন এই জাদুঘরে সাধারণ মানুষ দেখার জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে। ঐতিহাসিক গুরুত্ব ময়নামতির পুরাকীর্তিগুলো থেকে জানা যায় যে আজ থেকে প্রায় ১২-১৩ শত বছর আগেও আমাদের এই অঞ্চলে জ্ঞান বিজ্ঞান, চমৎকার স্থাপত্য শিল্প ও উন্নত সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল। তখনকার মানুষের জীবনযাত্রা, শিল্পবোধ ও ধর্মীয় চেতনা কতটা উন্নত ছিল তা এই নিদর্শনগুলো দেখলেই বোঝা যায়। উপসংহার ময়নামতির পুরাকীর্তি আমাদের জাতীয় সম্পদ ও ঐতিহ্যের প্রতীক। এই স্থানটি আমাদের ইতিহাস জানার জন্য এক বিশাল বইয়ের মতো। প্রতিদিন দেশ বিদেশ থেকে বহু পর্যটক ও শিক্ষার্থীরা এই প্রাচীন ইতিহাস ও সৌন্দর্য দেখতে ময়নামতিতে ছুটে আসেন। আমাদের এই প্রাচীন গৌরবকে রক্ষা করা ও সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। আমি ৪টি রচনায় লিখে দিয়েছি।
এই 4টি রচনা সুন্দর করে মুখস্থ করলে ইনশাল্লাহ এর মধ্যে থেকেই তোমাদের রচনা কমন পড়ে যাবে। চতুর্থ শ্রেণীর সকল বিষয়ের নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কারো কোনো বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে।